Welcome once again with part 2 of Indus Valley Civilization. আমরা পার্ট 1 কমপ্লিট করেছি, দেখি কতগুলো পার্টে কমপ্লিট করা যায়। প্রবাবলি এই পার্ট না হলে ম্যাক্সিমাম নেক্সট আরেকটা পার্ট আছে, তার মধ্যে কমপ্লিট করে দেবো। আর মোস্ট ইম্পর্টেন্ট পোর্শনগুলো আমি বলার চেষ্টা করব। ওকে, সো ইন্দাস ভ্যালির পার্টের মধ্যে আমরা নামকরণ দেখেছি, যে ইন্দাস ভ্যালির নামকরণটা কীভাবে এসেছে, কী করে হয়েছে, সেই বিষয়টা দেখেছি। অর্থাৎ হিস্ট্রি অফ নেমিং অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, শুধু এই পার্টটা দেখেছি। ওখান থেকে WBCS মেন্সের কোশ্চেন 2 থেকে 3টে প্রায় হয়ে থাকে। নামকরণ ফার্স্ট কে করেছে, ফার্স্ট কে অবজার্ভ করেছে, সেই পার্টগুলো এসে থাকে। আর তার বাইরে এখন হচ্ছে মেন বিষয় যে ইন্দাস ভ্যালির টাইম পিরিয়ড। আজ পর্যন্ত কোনো পরীক্ষায় খুব একটা আসেনি যে ইন্দাস ভ্যালির এক্স্যাক্ট টাইম পিরিয়ড কত, এক্স্যাক্ট কখনো আসেনি, আর আসবেও না। অ্যাপ্রক্স জানার দরকার তোমাদের, অ্যাপ্রক্স আইডিয়াটা অবশ্যই থাকার দরকার কোন সময়ের সিচুয়েশন, মানে সেই সময়ের সিচুয়েশন কী ছিল সেটুকু তো আইডিয়া থাকতে হবে। তো এক এক বইতে এক এক রকম রয়েছে, আমি কোনটা লিখবো সেটা একটু কনফিউজড, তবুও আমি বলার চেষ্টা করছি। তবে তোমরা যেটা ইচ্ছা লিখতে পারো, বাট ডেক্লাইন ডেট অলমোস্ট সেম, 28 থেকে লিখতে পারো, অসুবিধা নেই। 28 থেকে 1750 অ্যাপ্রক্স। বিভিন্ন বই 3300 পাবে, 3200 পাবে, সেটা কেন সেটাও বলছি। ডেক্লাইন ডেটটা অলমোস্ট ম্যাক্সিমাম বইগুলোতে ফিক্স পাবে। ওকে, তো ইন্দাস ভ্যালির পার্টটাকে 3টে পার্টে ভাগ করি আমরা। টাইম পিরিয়ডকে 3টে, একটা আর্লি ফেজ, ধরে থাকি 3200 থেকে 26। ম্যাচিওর ফেজ 26 থেকে 19। অ্যান্ড লেটার ফেজ 19 থেকে 13। সবগুলো বিসি অবশ্যই। আশা করি কারো বুঝতে অসুবিধা হচ্ছে না, লেখা স্পষ্ট ক্লিয়ার হবে। ক্লিয়ার না হলে আমি যেটা বলছি সেটা থেকে তোমরা একটু লিখে নিতে পারবে। এই 3টে ফেজ মেনলি বলা হয়। 3টে ফেজের মধ্যে দেখো, ডেক্লাইন ডেট আমরা ধরেছি 1750, কিন্তু এখানে লেটার ফেজে 1300 পর্যন্ত রয়েছে। 1300 বিসি কোথাও কোথাও পেয়েছি, কিন্তু ম্যাক্সিমাম সাইটগুলো ডিক্লাইন হয়ে যাবে 1750-এ। এখনো পর্যন্ত ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে মোর দেন 1000 সাইটস হ্যাভ বিন ডিসকভার্ড, মোর দেন 1000 সাইটস। তার মধ্যে ম্যাক্সিমামটাই ভারতবর্ষে রয়েছে, আর কিছু কিছু সাইট যেমন পাকিস্তানের মধ্যে পড়ছে প্রেজেন্টে। সাইটগুলো কোথায় কি পড়েছে সেগুলো আমি টাইমলি বলবো, সাইটগুলো ডিফারেন্ট ওয়েতে বলবো। বাট এই টাইম পিরিয়ডগুলো নিয়ে কখনো খুব একটা আসে না, এখানেও বলছি আবার। হ্যাঁ, আর্লি ফেজটা অ্যাপ্রক্স 2600 আগে, ম্যাচুর ফেজ 2600 থেকে 1900, লেটার ফেজ। এর মূল বিষয় কি দেখো, ম্যাচিওর ফেজ মানে মোস্ট ইম্পর্টেন্ট ফিচার। যদি বলি ইন্দাস ভ্যালিতে কোনো একটা জিনিস পেয়েছি আমরা, সাপোজ ডকইয়ার্ড কিংবা কটন টেক্সটাইল, কিংবা যদি বলি এগ্রিকালচারে কোনো এভিডেন্স পেয়েছি, তো ম্যাক্সিমাম মোস্ট ইম্পর্টেন্ট জিনিস ফিচার্সগুলো সেগুলো আমরা ম্যাচিওর ফেজে পেয়েছি। যদি বলি ইন্দাস ভ্যালি সেই সময় ওয়াজ সেলফ সাফিসিয়েন্ট, মানে ইন টার্মস অফ ইকোনমিতে যদি সেলফ সাফিসিয়েন্ট ছিল, তাহলে সেই টাইমটা ধরবো ম্যাচিওর ফেজের মধ্যে। আর যখন আর্লি ফেজ বলছি, আর্লি ফেজের পরে কিছু কিছু বইতে আছে মেনশন যে প্রি ইন্দাস ফেজ, আবার কোথাও প্রি ইন্দাস ফেজ আর ইন্দাস সেম টাইমে বলা হয়েছে। তো প্রি ইন্দাস মানে আমরা এর আগে একটা সিভিলাইজেশন পড়েছিলাম, মনে পড়ছে কারো? এর আগের সিভিলাইজেশন মানে যার পরে বলতে পারি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। যদি বলা হয় ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের মধ্যে প্রথম সিভিলাইজেশন কালচার আমরা পেয়ে যদি থাকি, সেটা হবে মেহেরগড় সিভিলাইজেশন। দেখো আবার বলছি, যখন এই ডিসকভারিগুলো হচ্ছে, মেহেরগড় সিভিলাইজেশন সম্বন্ধে হালকা হয়তো বলেছিলাম, কে ডিসকভার করেছে কি করেছে, সবই কিন্তু ব্রিটিশ নয়, সব পার্সোনালি ব্রিটিশ হবে তা নয়। আর্কিওলজিক্যাল সার্ভে যখন হয়েছে, অর্থাৎ তারপরে সবার মধ্যেই কিউরিওসিটি জেগেছে, শুধু ব্রিটিশদের মধ্যেই যাবে তা নয়, ভারতীয় অনেক ঐতিহাসিক এখন এন্ট্রি করবে। যেমন MS ভাট, বিখ্যাত ব্যক্তি, মাধব স্বরূপ ভাট, দয়ারাম সাহানি, রাখালদাস বন্দ্যোপাধ্যায়, DD কোশাম্বী, so many historians are there at that time during British rules. ব্রিটিশ রুল বাদ দিয়ে, অর্থাৎ ব্রিটিশ পার্সন ছাড়াও যেমন ইটালিয়ান ছিল, ফ্রেঞ্চ ছিল, তো জার্মানিও ছিল কিছু। যেমন JF জারিস, যে মেহেরগড় সিভিলাইজেশন ডিসকভার করেছে, সে ব্রিটিশ ছিল না। ওকে, তো শুধু ব্রিটিশদের হাতেই ছিল না, তবে মোস্টলি ব্রিটিশদের হাতেই ছিল ম্যাচিওর, মানে ম্যাক্সিমাম গুলো।
তো ইন্দাস ভ্যালির এই অ্যাপ্রক্স টাইমটা মোস্টলি ডেভেলপমেন্ট পার্ট আমরা ম্যাচিউর ফেজটাই বলে দিই। যদি বলি ইন টার্মস অফ ডেভেলপমেন্ট ইন্দাস ভ্যালি ওয়াজ ইন অ্যাপেক্স ইন হুইজ ফেজ, তো ম্যাচিউর ফেজে ডেফিনেটলি ম্যাচিউর শব্দটা রয়েছে সেখানে। এছাড়াও দেখবে খুব ডিফিকাল্ট কোশ্চেন হলে সেটা হয়তো হতে পারে, যেমন জন মার্শাল একটু আগে নামকরণ করেছিল, আমাদের বললাম যে জন মার্শাল ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন নামকরণ করেছে, কিন্তু অ্যাকর্ডিং টু জন মার্শাল ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের টাইম পিরিয়ড কিন্তু এর মধ্যে একটাও নয়। জন মার্শাল যেমন বলেছে 3250 থেকে 2750 was the time phase of Indus Valley civilization according to জন মার্শাল। প্রত্যেকের ডিফারেন্ট ভিউ ছিল। যেমন মর্টিমার হুইলার বলেছেন 2700 থেকে 1700 অ্যাপ্রক্স। মর্টিমার হুইলারের টাইম পিরিয়ড এটা, সরি 2500 থেকে 2700। দেন এম এস ভাট, যার কথা বললাম এম এস ভাট, তিনি বলেছেন যেমন 2700 থেকে 2500। তো এগুলো টাইম পিরিয়ড তোমাদের আসবে না, ঠিক আছে? কোন হিস্ট্রিয়ান কত টাইম পিরিয়ড বলেছে এক্স্যাক্টলি। তো তার আরও একজন আছে ফেয়ার সার্ভিস ফেজরাস মেনলি, যে ডেক্লান থিওরিতে আরও একটা দেওয়া রয়েছে, সে বলেছে 2000 থেকে 1500 অ্যাপ্রক্স টাইম। তো বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন হিস্ট্রিয়ান বিভিন্নভাবে নামকরণ করেছে, নামকরণ মিনস টাইম ফেজটাকে বলেছে। তো সেগুলো আমাদের দেখার প্রয়োজন নেই, কারণ পরীক্ষা সেগুলো আসবে না, জাস্ট জেনে রাখার জন্য বললাম যে এই টাইমগুলো বলেছে। যেমন ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বলছি, যেমন আমরা ভারতবর্ষের কথা বলছি, শুধু কি পৃথিবীতে ভারতবর্ষে ছিল এরকম সিভিলাইজেশন? যখনই কোনো সিভিলাইজেশন বলছি, অর্থাৎ এক্স্যাক্টলি কোনো সিভিলাইজেশন তৈরি হতে তার পাশে কোনো না কোনো বসবাসযোগ্য বিষয় থাকবে, অর্থাৎ রিভারেন্ট সিভিলাইজেশন মোস্টলি, কোনো নদী অবশ্যই থাকবে। পৃথিবীর যত সিভিলাইজেশন হয়েছে কোনো না কোনো নদীর তীরে হয়েছে। মেহেরগড় যদি বলি, সেও এক নদীর তীরে ছিল, বোলান নদীর তীরে। ইন্দাস ভ্যালি ইন্দাস রিভারের পাশে। ইজিপ্টে নাইল রিভারের পাশে ছিল। দেন মেসোপটেমিয়া, টাইগ্রিস, সবগুলো চাইনিজ সিভিলাইজেশন, প্রত্যেকটা সিভিলাইজেশন কোনো না কোনো নদীর তীরে হয়েছে। তো পরীক্ষা অনেকবার আসে যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের কন্টেম্পোরারি সিভিলাইজেশন কী কী ছিল। যেমন কন্টেম্পোরারি সিভিলাইজেশন পৃথিবীতে এই সময় কে কে আছে? মেসোপটেমিয়ান সিভিলাইজেশন, দেন ইজিপ্টিয়ান সিভিলাইজেশন, সুমেরীয় সিভিলাইজেশন, সুমেরীয় অ্যান্ড চাইনিজ সিভিলাইজেশন। মোস্টলি এগুলোর মধ্যেই পাবে কন্টেম্পোরারি সিভিলাইজেশন। তো এর মধ্যে সাধারণত মেসোপটেমিয়া লিটল ওল্ডেস্ট, এর অ্যাপ্রক্স 35 থেকে ধরা হয়, 3500 বিসি থেকে এখন পর্যন্ত। ইভেন আমাদের ইন্দাস ভ্যালির বিভিন্ন সাইট পেয়েছি যার এভিডেন্স রিসেন্ট ডিসকভারি বলছে যে মোর দেন 7000 বিসিতে ছিল, রিসেন্ট ডিসকভারিতে অনেকগুলোতে পাবো সেগুলো। তো এখনো পর্যন্ত সবগুলোর এভিডেন্স একসেপ্ট হয়নি, যে কারণে এখনো বলতে পারছি না ইন্দাস ভ্যালি ওয়াজ দ্য মোস্ট এনসিয়েন্ট। আপাতত ধরে রাখো মেসোপটেমিয়া ওয়াজ দ্য মোস্ট ওল্ডেস্ট। ইজিপ্টিয়ান সিভিলাইজেশন, ইজিপ্টে অবশ্যই ছিল। আর সুমেরীয় সিভিলাইজেশন ইজিপ্টে নিজেই পাবে, এটা যখন ভাগ হয়ে যায় তখন তারপরে সুমেরীয় সিভিলাইজেশন হয়। এবার এই সুমেরীয় সিভিলাইজেশনে এখানেই প্রথম পৃথিবীর মধ্যে ব্যক্তি যারা নাকি আর্ট অফ রাইটিং জানতো। যদি বলে যে কোশ্চেন যদি থাকে যে কোন সিভিলাইজেশন প্রথম আর্ট অফ রাইটিং সম্বন্ধে নলেজ ছিল, তো ফার্স্ট টাইম হবে সুমেরীয় সভ্যতা, দেন ইন্দাস ভ্যালি ডেফিনেটলি। ওকে, এই ছিল আমাদের কন্টিনিউয়াস সিভিলাইজেশন। তবে এদের অস্তিত্ব কোনোটাই এখন পর্যন্ত নেই। কেন নেই সেটা ফিচার্স গিয়ে বলছি।
ফিচার্সের মধ্যে ফার্স্ট পয়েন্ট, মোস্ট কন্টিনিউয়াস সিভিলাইজেশন। এটা ইউপিএসসির কোশ্চেন, মেন্সের কোশ্চেন ছিল 2015 কি 16 যে কোশ্চেন ছিল, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ওয়াজ মোস্ট কন্টিনিউয়াস সিভিলাইজেশন কমেন্টেড। 12 কি 15 নম্বরের কোশ্চেন ছিল, লিখতে হবে এবার তোমাকে। মোস্ট কন্টিনিউয়াস সিভিলাইজেশন ইন্দাস ভ্যালি, সেটা তোমরা লেখো। তোমরা তো জানোই না যে মোস্ট কন্টিনিউয়াস বিষয়টা কি। কন্টিনিউয়াস শব্দটা তোমাদের ক্লিয়ার যে এখনো পর্যন্ত বর্তমান চলছে, অর্থাৎ ইন্দাস ভ্যালিতে যা ছিল এখনো তাই আছে। যদি তোমার এটা মনে হয় তাহলে লেখো, আর যদি না মনে হয় তোমার মতো লেখো। এক্স্যাক্টলি এখনো চলছে। পৃথিবীর মধ্যে একমাত্র সিভিলাইজেশন যেটা এখনো বর্তমান, ইজিপ্ট বলো, সুমেরীয় বলো, অ্যাজটেক সিভিলাইজেশন বলি যেটাকে মায়া সিভিলাইজেশন বলি, ইনকা সিভিলাইজেশন নর্থ আমেরিকা আর্জেন্টিনাতে ছিল যেগুলো, সাউথ আমেরিকা আর্জেন্টিনাতে, এরকম সেভারেলস প্রত্যেক কন্টিনেন্টে কোনো না কোনো সিভিলাইজেশন পাবো। তো সবগুলোর অস্তিত্ব ডিলিট হয়ে গেছে, শুধু ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন এখনো মতো কন্টিনিউয়াস চলছে। তো মোস্ট কন্টিনিউয়াস সিভিলাইজেশন কেন? ইন্দাস ভ্যালিতে যা আছে এখনো আছে। জাস্ট সিম্পল একটা এক্সাম্পল বলি, ইন্দাস ভ্যালির মানুষ এগ্রিকালচার করতো, এগ্রিকালচারে বসবাস করতো, এখনো করি, বাট এটা বাদ দিলাম, এটা তো যে কোনো সিভিলাইজেশনও থাকতে পারে। ইন্দাস ভ্যালির মানুষ শিবের পুজো করতো। কি এভিডেন্স আছে? পোটো শিবা, যেটা আমরা আদি শিব বলি, একটা এভিডেন্স পেয়েছি, সেখানে শিবের পুজো হতো রীতিমতো। সেভারাল এভিডেন্স রয়েছে আমাদের কাছে, এখনো করে থাকি আমরা। তো বলতে পারি ইন্দাস ভ্যালি যা ছিল এখনো তাই চলছে। এটার বিষয়বস্তু ডেক্লাইন থিওরি থেকে আমি ডিটেলস বলবো, যে ডেক্লাইন হয়েছে যখন। তো জাস্ট মনে রাখো, ইন্দাস ভ্যালিতে যা যা ছিল এখনো সেগুলো বর্তমান চলছে, কিভাবে প্রসেসিং হয়ে এখনো কন্টিনিউয়াস হয়েছে সেটাকে তোমাদের ডিটেলস বর্ণনা হিসেবে লিখতে হতো। তো জাস্ট তোমরা শুধু মনে রাখো যে মোস্ট কন্টিনিউয়াস সিভিলাইজেশন, দ্যাটস এনাফ। এগেন এটা আমরা বলছি ইন্দাস ভ্যালি পার্ট প্রোটো হিস্ট্রির মধ্যে পড়ছে। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন প্রোটো হিস্ট্রি পার্ট। প্রোটো হিস্ট্রি পার্ট কি সেটাকে আবার বলতে হয় বারবার, আর যদি বলতে হয় তাহলে বলবো পিছনের ভিডিওগুলো বারবার আগে একটু দেখো। বোরিং ফিল হলেও দেখতে হবে, কিছু করার নেই। আই ট্রাই মাই বেস্ট, তোমাদেরও রেসপন্সিবিলিটি রয়েছে কিছুটা। কোথায় কি প্রবলেম হচ্ছে তোমরা বললেই আমি ক্লিয়ার বুঝতে পারবো। ওকে, প্রোটো হিস্ট্রি বলছি, হিস্ট্রি ডিপেন্ডস অন টু থিংস অর টু সোর্সেস, আর্কিওলজিক্যাল অ্যান্ড লিটারি সোর্সেস। আর্কিওলজিক্যাল সোর্স অ্যান্ড লিটারি সোর্স, এই দুটোকে কেন্দ্র করেই বলছি আমরা প্রোটো হিস্ট্রি। অর্থাৎ যেখানে আর্কিওলজিক্যাল সোর্সও রয়েছে, লিটারি সোর্সও রয়েছে, বাট লিটারি সোর্সটা আমাদের কাছে আনডেসিভার, এখন আমাদের ডেসিভার হয়নি, সেজন্য বলছি প্রোটো হিস্ট্রি এটাকে। আর ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন সেম জিনিসই ছিল, লিটারি সোর্স আছে কিন্তু সেটা এখনো আমাদের কাছে ক্লিয়ার নয় কোন ল্যাঙ্গুয়েজে লেখা। যদি কোনো কারণে কেউ উদ্ধার করতে পারে ইন্দাস ভ্যালির স্ক্রিপ্ট, তোমাদের প্রেশার আবার বেড়ে যাবে। এগেইন তোমাদের নতুন করে পড়তে হতে পারে, হয়তো যা পড়েছি এতদিন সবই ভুল হবে না এতটা, কিছু তো ভুল হতেও পারে। ওকে, তো প্রোটো হিস্ট্রি পার্টের মধ্যেও পড়ছে। দেন এগেইন ইন্দাস ভ্যালি চালকোলিথিক টাইমের মধ্যে পড়ছে, অর্থাৎ মেটাল এজের মধ্যে পড়ছে। মেটাল ইউজ করতে গিয়ে পাবো, টাইম পিরিয়ডটা দেখলে তোমরা ক্লিয়ার বুঝতে পারবে। ইট ইজ অলসো ইন চালকোলিথিকের পার্টের মধ্যে পড়ে। চালকোলিথিক কি, চালকোলিথিক পার্ট সম্বন্ধে সিম্পল কিছু ফিচার্স বলেছিলাম, মেটাল এজ, ব্রোঞ্জ এজ, সেখানে কি কি ফিচার ছিল আরো সেটা দেখে নিবি, যেখানে কালচার সিস্টেমটা ফার্স্ট ডেভেলপ হয়েছে। দেন মোস্ট ইম্পর্টেন্ট ফিচার, দ্যাট ইজ আরবান সিভিলাইজেশন। আরবান সভ্যতা অর্থাৎ শহরী কেন্দ্রিক সভ্যতা, পৃথিবীর প্রথম সভ্যতা, অর্থাৎ ফার্স্ট আরবানাইজেশনও বলতে পারো, ইভেন পৃথিবীর মধ্যে ফার্স্ট আরবানাইজেশন বলতে পারো। পৃথিবীর মধ্যে ফার্স্ট আরবানাইজেশন সম্বন্ধে হিস্টোরিয়ান গর্ডন চাইল্ড অলসো মেনশন করেছে ভেরিয়াস ফিচার্স অফ আরবান, প্রত্যেকটা ফিচার যে এখানে বৈশিষ্ট্য অ্যাকসেপ্ট হয়। তার হয়তো 10টা পিলার রয়েছে একটা আরবান সভ্যতার জন্য, যে 10টা পিলার দরকার প্রত্যেকটা ফিচার্সই আমরা এখানে পেয়েছি। তো এই আরবান সিভিলাইজেশনের যে ফিচারগুলো সে সময় পেয়েছি ইন্দাস ভ্যালিতে, ইভেন প্রেজেন্টও সেগুলো নেই, এতটা বিউটিফুল ছিল। ইট ওয়াজ ওয়ান অফ দ্য ওয়ান্ডার মিনস এর সঙ্গে জড়িত ড্রেনেজ সিস্টেম অ্যাজ ওয়েল। আরবান সভ্যতায় কী কী হয় সেগুলো ডিটেলসে দেখছি। দেখো, মেইনলি টাউন ছিল দুভাগে বিভক্ত। Towns are divided into two parts. Part 1, citadel,
সিটাডেল ইন দ্য ওয়েস্ট, অর্থাৎ সিটিগুলো দুভাগে বিভক্ত, একদিকে সিটাডেল ওয়েস্ট পার্টে অ্যান্ড ইস্ট পার্টে লোয়ার টাউন। ইস্টার্ন পার্টগুলো ছিল লোয়ার টাউন। আর সিটাডেলে মেনলি অ্যারিস্টোক্রেটিক পিপল বাস করতো। দুর্গ, যেটা বাংলায় বলে আমরা দুর্গ। মহেন্দ্রদার সিনেমা দেখেছো আশা করি অনেকে, যদি না দেখে থাকো একবার দেখতে পারো এই ভিডিওগুলো সবগুলো দেখার পর। মহেন্দ্রদার সিনেমাতে দেখবে সিটাডেল সমুদ্রে দেখিয়েছে, যারা অ্যারিস্টোক্রেটিক পিপল তারা একমাত্র বাস করতে পারবে। ইভেন অ্যারিস্টোক্রেটিক পিপল যারা সিটাডেলে বাস করবে তাদের মাঝে এন্ট্রি করার জন্য স্পেশাল পাস লাগতো। স্পেশাল পাস কি? সিম্বল অফ ইউনিকর্নস। আর সিম্বল অফ ইউনিকর্নসটা দেখিয়েছে ঋত্বিক রোশনের কাছে ছিল বলে সে এন্ট্রি করতে পেরেছিল, সিনেমাতে দেখিয়েছে দেখবে। আর ঋত্বিক রোশন কোন জায়গা থেকে এসেছে সেটাও একটা বিশেষত্ব আছে, সেটাও বলবো আমি। তো লোয়ার টাউন ইন দ্য ইস্ট, অর্থাৎ ইস্টার্ন পার্টের মানুষরা লোয়ার টাউন হতো এবং সেখানে অনলি ট্রেডার আর পিজেন্টস, লোয়ার পিপলরা বসবাস করতো। এই ছিল মেইন ফিচার্স, বাট এক্সেপশন তো অলওয়েজ থাকে। তো সেখানে এক্সেপশনও কিছু ছিল, যেমন লোথাল। লোথাল হ্যাড নো ডিভিশন। লোথালে কোনো রকম ডিভিশন ছিল না, এক্সেপশন। দেন ধোলাবিরা। ধোলাবিরা ওয়াজ ডিভাইডেড ইনটু 3 পার্ট। এর মধ্যে এক্সেপশন, পরীক্ষায় এক্সেপশন গুলো বেশি থাকবে। ধোলাবিরা হ্যাড ডিভাইডেড ইনটু 3 পার্ট। দেন এগেইন চানহুদারো। চানহুদারো হ্যাড নো সিটাডেল, অর্থাৎ সেখানে কোনো সিটাডেল ছিল না, দুর্গ ছিল না শুধু। and another exception, বানওয়ালি। বনওয়ালি যেখানে কোনো রকম নগর কেন্দ্রিক অর্থাৎ ড্রেনেজ সিস্টেম পাইনি, অর্থাৎ আরবান সিটির এভিডেন্স পাইনি। কিছু কিছু বইতে মেনশন করা রয়েছে। এই চারটে হচ্ছে এক্সেপশন যতগুলো সিটি। তো সবাই বলবে তো ম্যাক্সিমাম তো পেয়ে গেলাম, তো এক্সেপশন মাত্র চারটে পেয়েছো। মোর দ্যান 1000 সাইটস ডিসকভার করা হয়েছে, তার মধ্যে চারটে কিছুই নেই। তো এই চারটে এক্সেপশন অবশ্যই তোমাদের প্রত্যেকের মাথায় থাকা অবশ্যই দরকার। ওকে, দেন টাউনগুলো কিরকম ছিল? সিটি, স্পেশালি সিটি ওয়াজ রেক্ট্যাঙ্গুলার ইন শেপ। রেক্ট্যাঙ্গুলার শেপ ছিল সিটিগুলো। আরেকটা মাথায় রাখবে, সিটিগুলো রেক্ট্যাঙ্গুলার এবং হাউসেস আর বিল্ডিং আর মেড আপ অফ ব্যাকড ক্লে আর বার্ন ব্রিক, অর্থাৎ পোড়া মাটি, কোথাও কাদা মাটির, দুটো ইউজ করা হতো। আর সেই সময় যখন ইট তৈরি হতো, ইটগুলো মেনলি ছিল দুরকম। একটা রোদে পুড়িয়ে করা হতো, রোদে বিভিন্ন দিন হয়তো প্রখর রোদের মধ্যে রেখে দেওয়া হতো, 6 মাস পর সেটা গিয়ে ইউজ করতো। 6 মাসের রোদে পুড়ে অনেকটাই শক্ত হয়ে যেত, সেটাকে বলতো বেস্ট কোয়ালিটি অফ ইট। ইটের মধ্যে যেটা ভ্যারাইটি, সে সময় আগুনে পুড়িয়েও কিছু কিছু করা হতো, পার্শিয়ালি আগুনে পুড়িয়েও করা হতো। আরেকটা বিষয়, সেই সময় একটা কোশ্চেন তোমাদের এখনই বলি, যে ইন্দাস ভ্যালি পিপল জানতো মেজারমেন্ট সিস্টেম, অর্থাৎ মেজারমেন্ট সিস্টেমের আইডিয়া ছিল ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের মানুষদের। এই কোডটা ঠিক না ভুল? মেজারমেন্ট সিস্টেম সম্বন্ধে তাদের আইডিয়া ছিল, সেটা কি করে জানবে? কোনো এভিডেন্স কোথাও পেয়েছো? মেজারমেন্ট সিস্টেম এভিডেন্স কি করে পাবে? দেখো একটু এখনই বলছি, রেক্ট্যাঙ্গুলার ইন শেপ, সিটিগুলো রেক্ট্যাঙ্গুলার শেপ, ইটগুলো সবগুলো সেম সাইজের ছিল। ইভেন ঘর বাড়িগুলো অলমোস্ট সিমিলার সাইজের ছিল। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোড থাকতো, রোড আর ইন্টারসেক্টেড অ্যাট 90 ডিগ্রি অ্যাঙ্গেল। অলমোস্ট সবগুলো এত বিউটিফুলি, এত প্ল্যানিং ভাবে তৈরি করা এখনো পর্যন্ত নেই। তো এই সব জিনিস থেকে বোঝা যায় যে তাদের মধ্যে অ্যাটলিস্ট কমন সেন্স তো অবশ্যই ছিল, যে মেজারমেন্ট সিস্টেমের বিষয়, এবং সেই মেজারমেন্ট ইউনিট হিসেবে কি ইউজ করতো আমাদের কোনো কিছু জানে না। তারা বাটার সিস্টেম ইউজ করতো অ্যাজ এ কারেন্সির ক্ষেত্রে, যখন বলবো তখন বলছি।
আর সিটিগুলো আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় যে গ্রিড সিস্টেম। গ্রিড সিস্টেম অ্যাভেলেবেল ছিল। গ্রিড সিস্টেম মেইনলি সিস্টেমেটিক ওয়েতে যখন কোনো রাস্তা দিয়ে যাবে সেখানে চাইলে আর উল্টো রাস্তা ঢুকতে পারবে না, মানে যে রাস্তা দিয়ে যাচ্ছ সোজা চলে যাচ্ছ সেরকম, আবার যখন বাঁকাবে তো সেই দিকেই সোজা, অর্থাৎ চারিদিক দিয়ে সোজা সোজা রাস্তা হয়, যেটা স্ট্রেট ফরওয়ার্ড, যেটা বলছে আমরা গ্রিড সিস্টেম। মেইনলি গ্রিড সিস্টেম প্যাটার্নও ছিল সিটিগুলো। And then drainage system, one of the wonder of this age বলতে পারো or this civilization, that is drainage system. ড্রেনেজ সিস্টেম ওয়ান অফ দ্য ওয়ান্ডার ডেফিনেটলি। এই ড্রেনেজ সিস্টেমের মধ্যে বলতে পারি যে আন্ডারগ্রাউন্ড ড্রেন অবশ্যই প্রেজেন্টে, যেটা এখন সব জায়গায় অ্যাভেলেবেল নেই। অর্থাৎ আজ থেকে 5000 বছর আগে যেসব কনসেপ্ট ইউজ করতো আজও প্রেজেন্টে নেই আমাদের কাছে। জাস্ট ট্রাই টু ইমাজিন। আন্ডারগ্রাউন্ড অবশ্যই ছিল, ইভেন তাদের সাথে ম্যানহোল ফ্যাসিলিটি অবশ্যই ছিল, যে ম্যানহোল মিনস মানুষ সেই সময় হাত দিয়ে সেটাকে নর্দমা পরিষ্কার করতে পারতো। মানুষ এখনো পর্যন্ত কিছু কিছু জায়গাতে সেগুলো পাবে তোমরা দেখতে, যে মানুষই করছে ম্যানহোল, ম্যানুয়ালি যেটা করা হয় সাধারণত। ম্যানহোল ফ্যাসিলিটি ওয়াজ অলসো অ্যাভেলেবেল। অ্যান্ড ইভেন যতগুলো ড্রেন ছিল প্রত্যেকটা বাড়ির সাথে কানেক্টেড ছিল। বাড়ির বাথরুমের মেনলি বাড়ি থেকে যেখানে নোংরা আবর্জনা ফেলা হবে সেখান থেকে অটোমেটিক্যালি ড্রেনেজ সিস্টেম চলে যাবে, এবং ড্রেন থেকে কানেক্টেড হয়ে ডিরেক্ট নদীতে। প্রসেসিং সেরকম ছিল না, রিসাইক্লিং সিস্টেম অবশ্যই ছিল না, ইভেন এখনো নেই রিসাইক্লিং, তো সেই সময় কি করে হয়। ওকে, দেন ওয়াটার সাপ্লাই, আরেকটা বলা হয় প্রত্যেক বাড়ি বাড়ি ওয়াটার সাপ্লাই সিস্টেমও ছিল, সেরকম এভিডেন্সও পেয়েছি। কোথায় কি এভিডেন্স পেয়েছি যদি তোমাদের বলা হয় সেগুলোর জন্য আমি আলাদা করেই বলবো, অসুবিধা নেই। জাস্ট আমি ফিচার্স গুলো বলছি, ফিচার্স এর মধ্যে একটু ডিফিকাল্ট কোশ্চেন হলে ফিচার্স থেকে আসবে, আর কোথায় কি পেয়েছি ওয়ান অফ দ্য ইজিয়েস্ট কোশ্চেন এগুলো হবে। ওকে, ইন্ডাস্ট্রির কোন জায়গা থেকে কি পেয়েছি একদম ইজি কোশ্চেন হলে এগুলোই হয়। ফিচার্স থেকে মেইনলি কোশ্চেন একটু ডিপলি আন্ডারস্ট্যান্ডিং না হলে মুশকিল, যখন কোশ্চেন হয়ে যাবে। ওকে, দেন অবশ্যই সিটি ওয়াজ প্ল্যানিং, ড্রেনেজ সিস্টেম রয়েছে, টাউন প্ল্যানিং, টাউন রয়েছে, তো স্বাভাবিক তো প্ল্যান করেই থাকবে। দেন বলি সোসাইটি, অর্থাৎ সোসাইটি কেমন ছিল, কোন ধরনের সোসাইটি, মাল্টি এথনিক গ্রুপ ছিল, কোন ধরনের মানুষ বাস করতো মেইনলি, এগুলো জাস্ট মাথায় একটু ট্রাই করবে বোঝার, আদারওয়াইজ দের ইজ নো ওয়ে টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড। বুঝতে না পারলে জোর করে তো বোঝানো সম্ভব নয় যে প্রেজেন্ট ডে সোসাইটি কিরকম। বর্ণ সিস্টেম রয়েছে, কাস্ট সিস্টেম রয়েছে, তারপরে ভ্যারাইটি রকম ধর্ম রয়েছে। ধর্মের ব্যাপারটা একদিন ভুলে যাও, সেই সময় অলমোস্ট ইউনিক, সবাই মানুষ, এটাই পারফেক্ট সে সময় ছিল। তার বাইরে তেমন কিছু এভিডেন্স আমার কাছে নেই। তবে মোস্ট ইম্পর্টেন্ট এই সোসাইটির মধ্যে যেটা বলে ইন্ডিজিনাস সোসাইটি কালচার, ইন্ডিজিনাস কালচার, অর্থাৎ সোসাইটি ইন্ডিজিনাস মানে আমাদের ভারতবর্ষেরই সোসাইটি, এখানেই তৈরি হয়েছে কালচার, এখান থেকেই সৃষ্টি সব, এবং কোথাও থেকে ধার করে। যেমন ব্রিটিশরা প্রথম থেকে এসে যখন ডিসকভার করেছিল ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, তখন প্রথম বলেছিল যে এটা হয়তো বিদেশ থেকে ধার করে এসেছে। ইন্ডিজিনাস কালচারের সাথে সেই সময় ভেরিয়াস ক্লাস, অর্থাৎ সেভারেল ক্লাসেস, বিভিন্ন রকম কাস্ট একসাথে বসবাস করতো, লিভিং টুগেদার, সেভারেল ক্লাসেস লিভিং টুগেদার ইন দ্য সোসাইটি। সে সময় বৈষম্যটা খুব কম ছিল, বৈষম্য, হয়তো তার কারণ বেশ কোথায় পেয়েছি আমরা বৈষম্য ছিল সেটা, এনি গেস? দেখো, সিটাডেল অ্যান্ড লোয়ার টাউন এই দুটো নাম থেকে তোমরা বুঝতে পারো যে সে সময় বৈষম্য ছিল, অর্থাৎ হিস্ট্রি রিপিটস ইটসেলফ, সেটা তোমরা ক্লিয়ার বুঝতে পারছো। হিস্ট্রিতে যা হয়েছে আজও তাই হচ্ছে, আজকে যা হবে আগামী দিন তাই হবে। তোমরা আজকে যেভাবে সমাজকে যা উপহার দেবে এক্স্যাক্টলি সমাজ সেটাই আগামী দিনে বহন করে নিয়ে চলবে। হ্যাঁ, কিছুটা হয়তো মডিফাই হতে পারে, রিমডিফাই হতে পারে, উল্টো দিকেও যেতে পারে, অর্থাৎ তোমরা সমাজকে আজ যেটা দেবে সেটাই পরবর্তীকালে বহন করে নিয়ে যাবে। প্লিজ try to understand and do behave like as a human being, not like radical thinking. So please, it's my personal request, try to understand the reality, what is going on around your areas especially. Anyway, তো 7 ক্লাসে সে সময় বসবাস করতাম, দ্যাট ইজ নো ডাউট। দেন
যদি বলি সোসাইটিতে অ্যামিউজমেন্ট সিস্টেম কিছু না, অর্থাৎ এন্টারটেনমেন্টের জন্য কি ইউজ করতো, ডান্সিং সিস্টেম ছিল, তারও এভিডেন্স পেয়েছি বিভিন্ন জায়গাতে। দেন হান্টিং হতো, অর্থাৎ কোথাও কোনো ভ্রমণে হান্টিং করতে চলে যেত পশু শিকার করার জন্য। কিছু গেম খেলারও এভিডেন্স পেয়েছি, গেম অফ চেস, সেটাও এভিডেন্স পেয়েছি। কোথায় কি এভিডেন্স পেয়েছি সেটার জন্য অবশ্যই জাস্ট ওয়েট ফিউ মিনিটস। এছাড়াও মানুষ ছেলে এবং মেয়েদের মধ্যে যে বৈষম্যটা, সেটার বিষয়ে যদি বলি, প্রত্যেকে অলমোস্ট বলা হয় ছেলে এবং মেয়েদের প্রত্যেকের ক্ষেত্রে দুটো ক্লোথ ইউজ হতো, উপরের পার্ট, লোয়ার পার্ট এবং আপার পার্ট, দুটো পার্ট। এখন যেমন হয়তো কোনো কোনো ছেলেদের সিঙ্গেল পার্টে হয়, মেয়েদের ক্ষেত্রেও সিঙ্গেল পরিধান, মানে সিঙ্গেল মিন্স হয়তো একটাই শার্ট জামা ছেলেদের ক্ষেত্রে, বাট সেই সময় অলওয়েজ দুটো, উপরের পার্ট নিচের পার্ট দুটো আলাদা। ওকে, দেন সোসাইটির পর চলে আসি। ওকে, সোসাইটির মধ্যে আরো কয়েকটা রয়েছে, যেমন এই সময় পেয়েছিলাম কালচার অফ ওসিপি। ওসিপি কালচারটা আমরা সাইকোলজির সময় পড়েছিলাম, আশা করি। অক্রে কালার পটারি এর সাথেও রিলেটেড। অক্রে কালার পটারি অর্থাৎ পটারি সিস্টেমের দিক থেকে যদি বলি, অক্রে কালারের মধ্যে। আর মোস্টলি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন সোসাইটি যে পটারি ইউজ করতো রেড অ্যান্ড ব্ল্যাক, মোস্টলি ইউজ করতো রেড অ্যান্ড ব্ল্যাক। রিমেম্বার, অনেকবার পরীক্ষায় কোশ্চেন এসেছে যে কোন পটারিতে ম্যাক্সিমাম কোন কালারটা ইউজ হতো, রেড অ্যান্ড ব্ল্যাক, অ্যান্ড দিস ইজ দ্য অক্রে কালার পটারি। ইটস এ মডিফাইড ভার্সন অফ পটারি অ্যান্ড বেসড অন কালচার। মেনলি তিনটে চারটে কালচার রয়েছে, যেমন একটা রয়েছে ওসিপি, একটা রয়েছে পিজিডব্লিউ, আর একটা রয়েছে এনবিপিডব্লিউ। এই চারটা কালচার ওয়াইজ বলা হয়। ডেভেলপমেন্ট ভার্সন বলতে পারো, ডেভেলপ ভার্সন। দেন আরেকটা হয় যে এখানকার মানুষ মেনলি কোথাকার মানুষ ছিল, ইন্ডিজিনাস, একটু আগে বললাম ইন্ডিজিনাস কালচার, অর্থাৎ এখানেই সৃষ্টি হয়েছে। অ্যান্ড এখানকার মানুষ হয়তো পরবর্তীকালে গিয়ে সাউথ ইন্ডিয়া বসবাস করতে শুরু করেছে, সেখান থেকে আমরা টার্ম পেয়েছি দ্রাবিডিয়ান। যে হয় এখান থেকে মানুষ গিয়ে সাউথ ইন্ডিয়া বসবাস করতে শুরু করেছে, কিংবা সাউথ ইন্ডিয়া থেকে আমাদের দেশে এসেছে, কিন্তু সেরকম নয়। অ্যানথ্রোপোলজি তোমাদের পাবে যে ভারতবর্ষের প্রথম মানুষ যদি ভারতবর্ষে, সেটা সাউথ ইন্ডিয়াতে পেয়ে থাকি, সাউথ ইন্ডিয়ার বিভিন্ন জায়গাতে। এবার কিছু বলা হয়েছে যে সাউদার্ন মোস্ট পার্ট অফ নর্মদা রিভার, নর্মদা ভ্যালি। আবার কোথাও বলা হয়েছে যে নীলগিরি পর্বতের আশেপাশে, বিভিন্ন। তবে সাউথ ইন্ডিয়া জাস্ট মনে রাখলেই হবে। আর যদি পৃথিবীর প্রথম যদি মানুষ হয়, সাউথ আফ্রিকা কন্টিনেন্ট, আর ইন্ডিয়াতে সাউথ ইন্ডিয়া। ওকে, এবার এই হচ্ছে প্রবলেম যে ইন্দাস ভ্যালির মানুষ কি সাউথ ইন্ডিয়া গিয়েছিল, নাকি সাউথ ইন্ডিয়ার মানুষ ইন্দাস ভ্যালিতে এসেছে। বাট দিস ইজ ক্লিয়ার, ইন্ডিজিনাস মিন্স এখানে সৃষ্টি হয়েছে, এখান থেকে সাউথ ইন্ডিয়া পরবর্তীকালে গিয়েছে। এর সেভারাল সোর্স রয়েছে, কেন গিয়েছে, কিভাবে গিয়েছে। অর্থাৎ দ্রাবিডিয়ানদের সাথে এদের অবশ্যই কিছু সিমিলারিটি পাবে, ইভেন পেয়েওছে বিভিন্ন জায়গায়। নেক্সট, রিলিজিয়ান। রিলিজিয়ান ক্ষেত্রে কি বলবো, যে হোয়াট কাইন্ড অফ রিলিজিয়াস ওয়াজ দেয়ার, whether they believed in God or not. Yes, they believed in God definitely, because we have some evidences as well, but mostly female goddess. মোস্টলি ফিমেল গডেস আমরা পেয়েছি, যত যা কিছু মূর্তি পেয়েছি, যত টেরাকোটা ইমেজ পেয়েছি আমরা, সবই ফিমেল, বাট অনলি ওয়ান মেল গড, দ্যাট ইজ পশুপতি শিবা। পশুপতি, যেটাকে আমরা বলি আদি শিবা আর পট শিবা, একই। কোথায় পেয়েছি সবই পড়বো, মহেঞ্জোদারোর কাহিনী পাবো তখন। অর্থাৎ সে সময়ও অন্ধবিশ্বাসী কিছু ছিল, মানে আই মিন দে হ্যাভ বিলিফ সিস্টেম অবশ্যই ছিল। ইভেন তারা পুজো করতো গাছ, নেচার, দে বিলিভড ইন ন্যাচারাল ক্যালামিটি অ্যাজ ওয়েল। বিভিন্ন গাছের পুজোর এভিডেন্স পেয়েছি। এখান থেকে তোমরা বলতে পারো তাদের মধ্যে কিছু ভয়ও ছিল, প্রাকৃতিক দুর্যোগ হতো তারও একটা ভয় ছিল, ভয়ের থেকে বাঁচার জন্য কি একটা অন্ধবিশ্বাস কাজ করতো। হ্যাঁ,
যে বিশ্বাস করবে তার কাছে বিশ্বাসের অনেক কিছু পাবে, আর যারা বিশ্বাস করবে না তার কাছে একটু কনফিউজিং মনে হতে পারে। ইটস এ ডিবেটেবল কোশ্চেন, বিলিফ সিস্টেম। তো বিলিভ অ্যান্ড ফেথ ইটস এ ডিফারেন্ট থিংস অ্যাজ পার মাই নলেজ। যখন বলছে ফেথ ইজ টোটালি বেসড অন ফিলোসফি, and believe something related to God goddesses. It's kind of deeper belief, I mean deeper faith, সেখানে বলতে পারো বিলিভ। বাট বিলিভ আর ফেথ একটু ডিফারেন্ট। আর আমি দুটো একসাথে বলছি আপাতত, আর ফুললি রিলিজিয়াস আমি কনক্লুড করে দিল না, ঠিক আছে, রিলিজিয়াস একটু ডিফারেন্ট। এছাড়াও এই সময় প্রথম রিলিজিয়াসের ক্ষেত্রে বলি, প্রথম পৃথিবীতে এভিডেন্স পেয়েছি যেখানে আইডল ওয়ার্শিপ হতো। ভারতবর্ষের কথাই ভাবো, যদি বলা হয় ভারতবর্ষের প্রথম কোন যুগ থেকে আমরা এভিডেন্স পেয়েছি দ্য আইডল ওয়ার্শিপ, মানে মূর্তি পুজোর এভিডেন্স প্রথম কোথায় পেয়েছি, দ্যাট ইজ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন থেকে। ওকে, আমি যেগুলো কথা বলছি সেগুলো সব লিখে নেবেন, ঠিক আছে। আমি সবগুলো লিখছি না বোর্ডে, তার মানে এই নয় যে তোমাদের লিখতে হবে না। যেগুলো বললাম সবগুলোই, যেগুলো তোমাদের মনে হচ্ছে লিখে রাখবে, পরীক্ষায় না হলে একটু অনেক কিছু মিস করবে। এনিওয়ে, দেন চলে আসি লিটারেচার, অর্থাৎ লিটারেট আর লিটারেট নয় সেই বিষয়ে একটু বলি। ইন্দাস ভ্যালির মানুষ, মানে স্টেটমেন্ট দিয়ে বলছি, ইন্দাস ভ্যালিজ পিপল ওয়ার লিটারেট পিপল, একটা স্টেটমেন্ট ছিল ইউপিএসসি এর একটা কোশ্চেনে। সো হাউ ডু ইউ মিন বাই ইট, লিটারেট অর ইলিটারেট? অবশ্যই লিটারেট, তার কারণ স্ক্রিপ্ট রয়েছে আমাদের কাছে, অ্যান্ড রাইটিং স্টাইল ডিফারেন্ট নেমও রয়েছে। স্ক্রিপ্ট কোনগুলোকে বলি দেখো, ল্যাঙ্গুয়েজ যেটাকে রাইটিং স্টাইল ওটাকে ল্যাঙ্গুয়েজ সঙ্গে তুলনা করি। ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্ক্রিপ্ট, আমাদের হিন্দির ল্যাঙ্গুয়েজটা হিন্দি, বাট স্ক্রিপ্ট দেবনাগরী। তেমনি সেই সময় ইন্দাস ভ্যালির স্ক্রিপ্টগুলো কি আমরা তো মেনলি জানতে পারিনি। এবার যখন তুমি কিছু বুঝতে পারবে না, কোনো একটা পেপারে হোক, কোনো একটা সিলসে হোক, কিছু লেখা রয়েছে, তুমি জানো না সেটা কি, তোমার কাছে কি মনে হবে? সাপোজ তুমি উর্দু ল্যাঙ্গুয়েজটা জানো না, তাহলে তুমি দেখলে কি ভাববে? কিছু পিকচার পলিটিক্স। এক্স্যাক্টলি এখান থেকে টার্মটা আছে পিকটোগ্রাফিক, অর্থাৎ স্ক্রিপ্টের নামকরণ করা হয়েছে পিকটোগ্রাফিক। যেহেতু আমরা বুঝতে পারিনি যে আদৌ কি লেখা আছে, যদি ভবিষ্যতে বুঝে যাওয়া যায়, আই মিন যদি কোনো হিস্ট্রিয়ান এটাকে উদ্ধার করে ফেলে যে কি ভাষায় কি লেখা রয়েছে, মানে উদ্ধার করে ফেলে নিজেকে সেটাকে ডিসকভার করতে হবে, নিজের মতো করে স্ক্রিপ্টগুলোকে সাজাতে হবে, তবেই হবে, তাছাড়া সম্ভব নয়। তো স্ক্রিপ্ট হচ্ছে পিকটোগ্রাফিক, বাট রাইটিং স্টাইল সেটা বলছি বোস্টোফেডাল। ওকে, Bostophedon, that is the writing style, name of the writing style. And what was the currency? Currency mainly barter system. বাটার সিস্টেম কি? বিনিময় প্রথা, অর্থাৎ আলুর পরিবর্তে টমেটো, টমেটোর পরিবর্তে পেঁয়াজ, এগুলোই ধীরে ধীরে ডেভেলপ হয়েছে। প্রেজেন্টে আমরা ভার্চুয়াল কারেন্সির কথা ভাবছি, ভার্চুয়াল মানে যার কোনো এক্সিস্টেন্স নেই। তো সেই সময় ছিল বাটার সিস্টেম অ্যাজ এ কারেন্সি। অ্যান্ড দেন অকুপেশন, অকুপেশন নিয়ে বেশ কয়েকবার কোশ্চেন এসেছে ডাব্লিউবিসিএস এবং পিএসসির বিভিন্ন পরীক্ষাতে। অপশনে দুটোই পাবে, এগ্রিকালচার ট্রেড। অপশনে দুটোই ছিল, অপশনে দুটোই পাবে, বাট সব জায়গায় থাকবেও না। জাস্ট একটা কথা ভাবো, এগ্রিকালচার ছাড়া কি ট্রেড সম্ভব সেই সময়? এগ্রিকালচার সাপোজ কোনো ক্রপস উৎপাদন হচ্ছে, চাষবাস হচ্ছে, এবার যদি সেটাকে এক্সেস মনে হয় তবেই তো সে বিক্রি করবে, না হলে কেন বিক্রি করবে? যে কোনো প্রোডাকশন যখন তোমার কাছে মনে হবে এক্সেস রয়েছে, আমি সেটা দিয়ে দিতে পারি, তোমার ইউজে লাগবে না সেটা, তখনই তো বিক্রি করবে। এক্স্যাক্টলি এগ্রিকালচার যদি ডেভেলপমেন্ট থাকে, সারপ্লাস ইকোনমিক হলে
সারপ্লাস এগ্রিকালচার প্রোডাকশন হলে তবেই তো তুমি ট্রেড করবে। তো ট্রেড এগ্রিকালচার দুটোই অপশন থাকতে পারে। অ্যাজ পার মাই ভিউ এগ্রিকালচার ওয়াজ দ্য ফার্স্ট। যদি এগ্রিকালচার অপশন না থাকে ট্রেড, অ্যান্ড দুটো থাকলে তবে এগ্রিকালচার। যদি ট্রেড কোথাও নিয়ে নেয় ইটস এ ডিবেটেবল থিংস, কিছু করার নেই। বাট মোস্টলি ইউপিএসসি এগ্রিকালচারকেই প্রেফার করে থাকে, জাস্ট রিমেম্বার ইট। পিএসসির ক্ষেত্রে অনেকবার অনেক রকম দেখেছো এরকম কিছু ভুল কোশ্চেন অ্যান্সার এসেছে। তো সেক্ষেত্রে গিয়ে ডিপেন্ড করবে কি অ্যান্সার নিয়েছে। তো তোমাদের শুধু লজিকগুলো ইউজ করে যাবে, এখানে এগ্রিকালচার না ট্রেড হওয়া উচিত। এগ্রিকালচার যদি ডেভেলপমেন্ট না হয় তত ট্রেড হওয়ার সম্ভাবনা নেই। আমাদের দুটোই জেনে রাখো। ওকে, নেক্সট অ্যানিমালস। কি কি অ্যানিমাল ছিল সেই সময়? টাইগার, বাফেলো, বুলস, ডিয়ার, বাট শুধু কাউ অ্যান্ড লায়ন এই দুটো নিয়ে কনফিউশন। স্টার মার্ক দিয়ে লিখে রাখবে কাউ অ্যান্ড লায়ন, এই দুটো আননোন ছিল। কাউ অ্যান্ড লায়ন পরীক্ষায় অনেকবার এসেছে, শুধু কোনটা ছিল না সেটা মনে রাখো, কোনটা ছিল সেটা মনে রাখার কোনো প্রয়োজন নেই। বাকি যা আছে সব লিখে রাখতে পারো। গোট, টাইগার, ডিয়ার, বাফেলো, রাইনোস সেগুলো ছিল, বাট কাউ অ্যান্ড লায়ন এই দুটো ছিল না। আপাতত এই দুটো জেনে রাখো, এগুলো দুটোর মধ্যে ম্যাক্সিমাম কোশ্চেন পাবে। ওকে, দেন যদি বলি সেই সময় রুলার কারা ছিল, অর্থাৎ শাসক শ্রেণী কারা ছিল? রুলার্স আমরা একটু পরে দেখবো, যখন মহেঞ্জোদারো থেকে একটা মূর্তি পাবো। মূর্তি যদি সেই সময় তৈরি করতে হয়, অর্থাৎ কোনো অ্যারিস্টোক্রেটিক মানুষেরই কোনো মূর্তি তৈরি হবে, ডেফিনেটলি সেখান থেকে গেস করা হয়েছে হয়তো সেই সময়ের জন্য রুলার ছিল, তো সে হয়তো শাসক ছিল। তো সেখান থেকেই বলা হয় এলিট মার্চেন্ট ক্লাস, এলিট মার্চেন্ট ক্লাস অর প্রিয়েস্ট ক্লাস হয়তো রুল করে থাকতো সেই সময়। এলিস্ট মার্চেন্ট অর্থাৎ বণিক শ্রেণী যারা বাস করতো, বিজনেস পারপাসে যারা থাকতো, কিংবা যাজক, ধর্মীয় যাজক টাজক যারা হতো, তারাই হয়তো সেই সময় রুল করে থাকতো, রুলিং। ওকে, এগ্রিকালচারাল ক্রপস কি কি ছিল? তবে কি কি ছিল সেটা ইম্পর্টেন্ট নয়, তার থেকে বেশি ইম্পর্টেন্ট কি ছিল না, অর্থাৎ কি চাষ করতো না। অলওয়েজ এক্সেপশনটা মাথায় রাখার চেষ্টা করবে, তাহলে বাকিগুলো বেশিরভাগ মনে থাকার প্রবণতা থাকবে। তবে হ্যাঁ, মোস্টলি হুইট অ্যান্ড বার্লি, মোস্টলি এই দুটো চাষ হতো। এছাড়াও ওয়াটারমেলন, ডেটস, ইন্ডিগো, কটন। আর কটন থেকে বলছি, পৃথিবীর প্রথম কটন চাষ হয়েছিল ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, ভারতবর্ষে পৃথিবীর প্রথম, জাস্ট রিমেম্বার। এবং এই মুহূর্তে আমরা কটনে ফার্স্ট নই, কটন উৎপাদনে এই মুহূর্তে ফার্স্ট মেবি চায়না, দেন ইন্ডিয়া। তবে কটনের কিছু ভ্যারাইটি রয়েছে, আর তার মধ্যে বেস্ট কোয়ালিটি অফ ভ্যারাইটি ইজিপ্টে পাওয়া যায় এখনো পর্যন্ত। সবচেয়ে বেস্ট কোয়ালিটি অফ কটন ইজিপ্টে হয়। সে সময় আমাদের ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন সে সময় ছিল আপ টু ইন্ডিপেন্ডেন্স, ভারতবর্ষের স্বাধীনতা পর্যন্ত আমাদের ভারতবর্ষের এই সপ্ত সিন্ধু এরিয়া, ইন্দাস রিভারের আশেপাশে সেটা ছিল। বাট আফটার ইন্ডিপেন্ডেন্স মোস্ট মানে ফার্টাইল এরিয়াগুলো পাকিস্তানে পড়ে গেছে। আর যেখানে এখন কি তৈরি হয় সবাই জানো, সেখানে কি তৈরি হয়। সো ইন্ডিগো চাষ হতো, কটন চাষ হতো, শুধু চাষ হতো না সেটা ইম্পর্টেন্ট, দ্যাট ইজ সুগার কেন। সুগার কেন ওয়াজ আননোন টু ইন্দাস ভ্যালি পিপল, ইম্পর্টেন্ট, এটা আননোন ছিল। সুগার কেনটা হ্যাঁ, একবার তবে কোশ্চেন ছিল যে যখন মিষ্টি কিছু খাওয়ার ইচ্ছে হতো, মানে এখন সুগার কেন থেকে তো সুগার তৈরি হচ্ছে, তাই তো? তো ইনস্টেড অফ সুগার হোয়াট ওয়াজ দে ইউজড ইউজুয়ালি, তারা ইউজ কি করতো? মধু ইউজ করতো মেনলি, মানে মিষ্টির জাতীয় কিছু ইউজ করতে হলে মধু, এর মধু ছাড়াও অনেক কিছু অপশন আছে, প্রেজেন্টে আমরা জানি সেটা, বাট সেই সময় এতটাও নলেজ নেই। সেটা থেকে মিষ্টি কিছু জিনিস বের করে নেবে, গাজর থেকেও মিষ্টি বের করা যায়, ভেরিয়াস ফল রয়েছে,
সেরকম ফল থেকেও মিষ্টি প্রসেস করে করা যায়। তারপর জেনে রাখো সুগার ক্যান ওয়াজ আননোন দ্যাট টাইম। ওকে, দেন ট্রেড অ্যান্ড কমার্স, বিজনেস কাদের সাথে কি হতো? ট্রেড অ্যান্ড কমার্স মোস্টলি কোন দেশের সাথে আমরা কি ব্যবসা বাণিজ্য করতাম এবং কোন দেশ থেকে কি কি নিয়ে আসতাম সেগুলোকে আবার পরে কি করে দিতাম অন্য দেশে। যেমন আফগানিস্তানকে আনা হতো প্রিসিয়াস স্টোন অর্থাৎ মূল্যবান পাথর, আর এই মূল্যবান পাথরগুলোকে ওটাকে মডিফাই করে প্রসেস করে আবার বিদেশে ওটাকে সাপ্লাই করতে হবে প্রিসিয়াস স্টোনগুলোকে। আর সেই প্রিসিয়াস স্টোন যেটা আমরা বলি প্রিসিয়াস স্টোনই লিখে রাখো, প্রিসিয়াস স্টোন একটা টার্ম ইউজ হতো লাপিস লাজোলি, লাপিস লাজোলি মানে প্রিসিয়াস স্টোনকে বলতো সেই সময়, বলতে পারো যে লাপিস লাজোলি শব্দ কি বলতো। আরেকটা বিষয় বলতে মিস করলাম, যে কটন টেক্সটাইল অর্থাৎ কটন প্রথম পৃথিবীতে ভারতবর্ষে হয়েছিল ইন্ডাস সিভিলাইজেশন। কটনের একটা নাম রয়েছে, কটনকে সেই সময় বলা হতো সিন্ডাল। কটন ওয়াজ নোন অ্যাজ সিন্ডাল, জাস্ট মাথায় রাখবে এটা। তো আফগানিস্তান থেকে আমরা নিয়ে আসতাম প্রিসিয়াস স্টোন, সেটাকে ভেরিয়াস আমার মডিফাই করে অর্থাৎ লাপিস লাজুলি যার আরেক নাম, আবার বিদেশে সেটাকে সাপ্লাই করতাম। দেন পার্সি থেকে কিনে আসতাম সিলভার, ইভেন সিলভার আমাদের দেশ থেকেও হতো, ওকে, বাট পার্সি থেকে নিয়ে আসতাম। দেন রাজস্থান থেকে কপার, এখনো কপারে রয়েছে, আমি বাকিগুলো লিখছি না, জাস্ট বলে দিচ্ছি, লিখে নেব। রাজস্থান থেকে কপার নিয়ে আসা হতো। কর্ণাটক, ভারতবর্ষের কর্ণাটকে এখনো পর্যন্ত সেই কয়লা খনি বিখ্যাত, সরি গোল্ড মাইন, যেটা যার উপরে রিসেন্ট কেজিএফ সিনেমা হয়েছে, তোমরা সিনেমা দেখে নিতে পারো। কিছুটা রিয়েলিস্টির উপর বেস্ট করে করা হয়েছে বলা হয়, সেখানে এখনো হিপোক্রেসি চলে এবং পার্ট 2 হয়তো নেক্সট আসবে, ভালো সিনেমাটা। সেই কর্ণাটকের গোল্ড খনি মানে গোল্ড মাইনকে কেন্দ্র করে এখনো রয়েছে এবং সেই ইন্ডাস ভ্যালির সময় সেই কর্ণাটক থেকে আমরা নিয়ে আসতাম। দেন ইস্ট এবং সাউথ ইন্ডিয়ান থেকে মেইনলি লেড আয়রন ইউজগুলো আনা হতো, সরি আয়রন নয় লেড আনা হতো, বাট আয়রন ওয়াজ এগেইন আননোন। ট্রেড কমার্সের মধ্যে লিখবে আয়রন, কারণ আয়রন এখন আবিষ্কারই হয়নি, আয়রন ওয়াজ আননোন, এই যুগে আয়রন এখনো পর্যন্ত আননোন। আর ওই একটা কথা বললাম লাপিস লাজুলি যেগুলো অর্থাৎ পিসিএস স্টোনকে যখন মডিফাই করে প্রসেস করে সেটাকে বিউটিফুল কোনো জুয়েলারি তৈরি করে সেটাকে বিদেশে বিক্রি করে। ওকে, দেন আর কয়েকটা টার্ম সাধারণত যেসব দেশের সাথে আমরা বিজনেস করতাম এবং সেই সব দেশের বিজনেসের ক্ষেত্রে গিয়ে কি নামে ডাকতাম সেগুলো একটু দেখবো। যেমন দিলমুন, দিলমুন বলতে কোন দেশকে বোঝে? প্রেজেন্টে বাহরিন, প্রেজেন্টে বাহরিন কান্ট্রি, সেটাকে ইন্ডাস ভ্যালি টাইমে দিলমুন হিসাবে ইউজ করা হয়েছে। দেন মেগান, মেগান অর্থাৎ ওমান, ওমান কান্ট্রিকে বোঝানো হয়েছে। দেন মেসোপটেমিয়া, সবাই জানি ইরাক, মেসোপটেমিয়া ইরাককে বলে থাকি, ইরাক ইরান পার্টটা রয়েছে এটা, সুমেরীয় স্পেশালি নিচের পার্টটা ইজিপ্টের ক্ষেত্রে ডিফারেন্ট। অ্যান্ড আরেকটা টার্ম যেটা হয় মেরুহা, বিদেশি মানুষ অর্থাৎ সেই সময় মেসোপটেমিয়া এবং ইজিপ্টের মানুষ ভারতবর্ষকে অর্থাৎ ভারতবর্ষ ইন্ডাস ভ্যালি মানুষদেরকে বলে থাকতো মেরুহা। মেরুহা টার্ম ওয়াজ ইউজড ফর ইন্ডাস ভ্যালি পিপল বাই ফরেন পিপল, সো ফরেন কান্ট্রি অর্থাৎ দেলমুন, বাহরিন, মেগান মানে ওমান, এসব কান্ট্রি মেসোপটেমিয়া, ইরাক, ইরান এরা বলে থাকতো সাধারণত মেলুহা নামে। অর্থাৎ মেলুহা টার্মটা ইন্ডাস ভ্যালি মানুষদের বলা হয়, যেমন এখন প্রেজেন্ট আমরা বলি ইন্ডিয়ান, ইন্ডিয়ান বলতে ভারতীয় আমরা বলি, তো সেই সময় মেলুহা বলতে ইন্ডাস ভ্যালি মানুষদেরকে বোঝানো হতো। ওকে, তো এই ছিল আজকের টপিক এই পার্টটাতে। নেক্সট টপিকে আমি বিভিন্ন সাইটগুলো বলবো, কোন সাইটে কি কি আবিষ্কার হয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট সাইটগুলো অবশ্যই ডেফিনেটলি বলবো, কোথায় অবস্থিত, কে ডিসকভার করেছে, তার বিশেষত্ব কি, সেগুলো বলে এবং ডেকলাইন দিয়ে শেষ করবো। ওকে, থ্যাংক ইউ, গুড লাক।